আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বিভিন্ন এলাকায় বন্যার পানি কমলেও কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, শিশুসহ অনেকের মধ্যে পানিবাহিত রোগের সংক্রমণ। নতুন সংবিধান চান বিশেষজ্ঞদের কেউ কেউ, কারো মতে আপাতত প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ও নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন। এবং চাঁদাবাজদের চাপ থেকে মুক্তিতে কার্বন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি, কোনো দলের নামে চাঁদার সংস্কৃতি ফিরে না আসুক প্রত্যাশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, পাওয়া যাচ্ছে আরও মরদেহের সন্ধান। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে, অনেকেই হারিয়েছেন সহায় সম্বল। বড় ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতের। এখনও অনেক এলাকায় পানিবন্দী রয়েছে মানুষ। শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। বিটিআরসি জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় মোবাইল ফোন কোম্পানিগুলোর 98% টাওয়ার সচল হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। ফেনীতে গেল 24 ঘন্টায় পানি আরও কমেছে, তবে দাগনভূঞার বেশিরভাগ এলাকা এখনও ডুবে আছে। ভেসে গেছে বাড়ির আসবাবপত্র, ডুবে গেছে হাঁস মুরগি, গরুর খামার। অসুস্থ হচ্ছে শিশুরা। প্রায় 5 লক্ষ টাকার মতো খাদ্য আর বাচ্চায় এখানে ছিল। হঠাৎ করে পানি উড়ি সব একটা টাইমে একে রাতে আমরা সকালে বলতে আর কোনো সরাবের কোনো টাইম হয়নি। গেলার বেহুরা বানাই খেরে সোলাইনি গরুরে খাওয়াইতেছি। স্রোত ও পানির উচ্চতা কমে আসায় বন্যা কবলিত কুমিল্লার উত্তরের উপজেলাগুলোতে পানি প্রবাহ কিছুটা কমে এসেছে, তবে এখনও অপরিবর্তিত দক্ষিণের 4 উপজেলার বন্যা পরিস্থিতি। জেলায় অন্তত 12 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সরকারি হিসেবে কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় 14 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে এই সংখ্যা 19। দুইটা উপজেলায় দেবিদ্বার এবং মুরাদনগর উপজেলায় নতুন করে কিছু কিছু অংশ প্লাবিত হচ্ছে। বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানিটা যখন নেমে যাচ্ছে ওই উপজেলার উপর দিয়ে যাচ্ছে। রাঙামাটির কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহরের পৌর এলাকা ও নানিয়াচরের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়ি। জেলা প্রশাসন ত্রাণ দিলেও তা অনেকটাই অপ্রতুল বলছেন এলাকাবাসী। দেখতেছেন অবস্থা, বাজে ফানিয়ে গাজিয়ে থাকতে পারি না, রান্নাবান্না করে হাঁটতে পারি, খুব কষ্ট আছে। লক্ষ্মীপুরের পানি কমছে ধীরগতিতে, আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। সরকারি হিসাবে 7,20,000 মানুষ পানিবন্দী বলা হলেও বেসরকারি মতে এ সংখ্যা 12 লাখের বেশি। বন্যায় জেলার অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সাপে কাটা রোগী, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। 2-3 দিনের ভিতরে এই জলাবদ্ধতার উন্নতি হবে। আর অন্যদিকে রামগঞ্জ রায়পুরের যে অবস্থাটা, সেটা আপনার চাঁদপুরের অংশের পানিটা আমাদের এদিক দিয়ে আসে ডাকাতিয়া নদী হয়ে, সেটাও হাজিপাড়া রেগুলেটর দিয়ে মেঘটায় চলে যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢলের পানি নেমে যাওয়ার পর মৎস্য ও কৃষি খাতে সম্মিলিত হবে প্রায় 14,32 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈরশাসক না হতে পারে সেজন্য সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য আনা, নাকি সংবিধানই বদলে ফেলা উচিত, এ নিয়ে 2 ধরনের মতামত দিয়েছেন 2 জন বিশেষজ্ঞ। সাবেক সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নেওয়া নতুন সরকারের প্রধান কাজ হবে সময়ের চাহিদা পূরণে নতুন সংবিধান তৈরি করা। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলছেন, প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা সীমিত করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করায় এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। রিজভি নওয়াজের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের ফলে 5ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে আলোচিত বিষয় সংবিধান। অন্তর্বর্তী সরকারের ধারণাটি নিয়েও অনেক কথা হচ্ছে, তবে সবকিছু ছাপিয়ে সামনে এসেছে সংবিধান সংশোধন নাকি নতুন সংবিধান। এই সরকার এই মুহূর্তে যেহেতু তারা জনগণের ম্যান্ডেট পেয়েছে, সেহেতু তারা
এই কনস্টিটিউশনাল কনভেনশন বা গণপরিষদ গঠন করার জন্য তারা উদ্যোগ নেওয়াটা তাদের জন্য প্রথম কাজ হবে। রাষ্ট্র সংস্কারের জন্য এখন প্রাইম অ্যান্ড ফরমোস্ট কাজ হলে গিয়ে প্রথমে আমরা একটা নিউ কনস্টিটিউশন, ডক্টর ইউনূসের সরকার, এটা তো ম্যান্ডেট পাওয়া সরকার বলতে গেলে, কাজে ইনারা কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাড়িয়ে করা এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে রাষ্ট্রের এই যে সংস্কার, মানে মূল আমি সুপ্রিম ল সংস্কার, এটা করতে পারবে না, এটা আমার মনে হয় না। আমার হিসেবে এটা করা উচিত। এটা করা উচিত আরো একটা কারণে, 1990-তে আমরা এরকম 3 জোটের রূপরেখা নিয়ে আমরা একটা সামাজিক চুক্তির মতো করে পলিটিক্যাল পার্টিগুলো আসলে ওনারা এই সংস্কারগুলো করবে এটার উপর ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা হয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলন বেশ কয়েক বছর ধরেই সংবিধানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, জবাবদিহিতা না থাকা, সর্বোপরি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন, গুমসহ মানবাধিকার লঙ্ঘন এবং বিতর্কিত নির্বাচনের বিষয়ে কথা বলছে। সেই জন্য রাষ্ট্র যত দূর পর্যন্ত আপনার বিকশিত হয়, আগায়, ক্ষমতা সম্পন্ন হয়, তত এটা জনগণকে আসলে নিপীড়ন করার দিকে যায় এবং সে গুণ করে, খুন করে, লুটপাট করে, পাচার করে কোনো কিছুকে আসলে কোনোভাবে জবাবদিহিতা আনা যায় না। আমরা মূলত এই জায়গাগুলিকে পরিবর্তন করার কথাটাকেই সংস্কার আকারে বলি। আমাদের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সংবিধান হচ্ছে আইয়ুব খানের সংবিধান, 62 সাল। আইয়ুব খানের সংবিধানে তো এটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিল। প্রেসিডেন্টকে তারপরে আপনার ইমপিচ করা যাবে, সেটা বাস্তবে পারা যাবে কি যাবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার ইমপিচমেন্টের প্রভিশন ছিল। কিন্তু 72 সালে যখন সংবিধান করা হয়, 72-এর সংবিধানের প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা সংবিধান করা হয়, কিন্তু সংবিধানে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা যাবে এটা প্রকল্প আকারেও ছিল না। ধরেন সংবিধানের একদম প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বসানো হয়েছে। আপনি যদি কালকে নতুন সংবিধান করতে চান তাহলে প্রথম তর্কটা শুরু হবে যে আসলে নতুন সংবিধানে বিসমিল্লাহির রহমান থাকবে কি থাকবে না। নতুন সংবিধানের জায়গাটা এই জন্যে আমরা মনে করি যে এই সময়ের জন্যে আসলে আমাদের যুদ্ধর সময় এবং যে আর্জেন্সি তাতে হবে না, কিন্তু আমাদের ওই জায়গাগুলিতে যাইতে হবে। সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান যেটিই হোক, একটা জাতীয় ঐক্যমত সৃষ্টির সুপারিশ করেছেন সকলেই। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ 16 বছরে 700-র বেশি মানুষকে গুম করেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। রাজধানীতে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি বন্যার্তদের পাশে সবসময় আছে। বন্যার্তদের সহায়তায় দলের ত্রাণ তহবিলে এখন পর্যন্ত 10 কোটি টাকা জমা পড়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক নেতা কর্মী শুধু নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদেরকেও। আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে যেটি নতুন এসছে এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে, ইতিহাস পড়লে জানতে পারবে। রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিনের চাঁদাবাজির জাঁতাকল থেকে মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বিগত বছরগুলিতে তাদের দিনে 300 টাকা থেকে মাসে 5000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো। তাদের প্রত্যাশা, কোনোভাবেই যাতে দলীয় নামে চাঁদা ও মাস্তানির সংস্কৃতি ফিরে না আসে। মাসরুর শাকিলের রিপোর্ট। ইব্রাহিম হোসেন দীর্ঘ 5 বছর ধরে কারওয়ান বাজার ফুটপাতে সবজির ক্ষুদ্র ব্যবসা করেন। বলছিলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন তার ব্যবসা আয়ে কী ধরনের প্রভাব ফেলেছে। প্রায় 1 মাসের মতো আমরা দোকান ভাড়া দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, 1 টাকা কার করে দিতে হয় না, চাঁদা মাথা দিতে হয় না। এখন যাই বিক্রি করতেছি বা যাই থাকতেছে এখন নিজে থাকতেছে। দলীয় মাস্তানদের চাঁদাবাজি থেকে রেহাই পেত না ফুটপাতে সমুচা, সিঙ্গারা বিক্রি করার সুমনও। আগের মতোই খালি মেন খেতে হচ্ছে চাঁদাবাজি নাই আর কি এখন। চাঁদা আমার এমনি 2-3 জনের দিতে হইতো আর কি, যারা দোকান বসায় দিছিল আর আগে। এরা আমরা তো বিভিন্ন নেতা কর্মী আর কি। শরবত বিক্রেতা শামসুল আলম বলছিলেন, গত 15 বছরে চাঁদাবাজি চক্রে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা। ওই লোকমানেরই আমলা গামলা এরা মনে করেন আলমগীর, রনি, এরা চাঁদাবাজি করে বাস বহুত টাকা নিচ্ছে আমাদের। পেট্রোবাংলা থেকে সফটওয়্যার পার্ক পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানালেন, আধা কিলোমিটার রাস্তায় কোটি টাকার চাঁদাবাজি ও মাস্তানির সংস্কৃতি তৈরি করেছিল এক শ্রেণীর
দলীয় নেতাকর্মীরা। চাঁদাবাজি করছে, আমি লিগের লোকেরা করছে, এটাকে আমরা করে জানিনি কেটা করছে। এরা তো আমরা দোকানদারি করতে হলে, খাইতে হলে, থাকতে হলে আমরা দিতে হয়েছে। এখন স্বস্তিতে কোনো ধরনের ভয়হীনভাবে তারা ব্যবসা করছেন। স্বৈরতন্ত্র বিভিন্ন স্তরে যে চাঁদাবাজি ও মাস্তানিতন্ত্র কায়েম করেছিল তার নির্মম শিকার হয়েছিলেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের পুঁজির পরিমাণ কম, লাভও হয় কম। তারা চান অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে, অন্য কোনো দলের নামে কোনোভাবেই যেন চাঁদাবাজি তন্ত্র আবার ফিরে না আসে। রাজধানীর কারওয়ান বাজার থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদ আবার আমন্ত্রণ। একটি মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না, এমন মন্তব্যের জন্য মমতার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লির পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও দিল্লি জ্বলবে। এটি স্পষ্ট এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। এতে বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় ৩,৪০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য সরকারিভাবে বিনামূল্যে বীজ সহ নানা উপকরণ প্রণোদনা দেওয়া হয়েছে। আরও ১০,০০০ চাষিকে বীজ দেওয়ার প্রস্তুতি চলছে। বীজে পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় চাষিদের আগ্রহ বেড়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। পেঁয়াজের ঘাটতি পূরণে মেহেরপুর জেলায় এবার সরকারিভাবে বিনামূল্যে ৩,৪০০ জন চাষিকে দেওয়া হয়েছে উন্নত মানের গ্রীষ্মকালীন নাসিক N50 পেঁয়াজের বীজ, যা গতবারের তুলনায় দ্বিগুণ। এছাড়াও এর সাথে দেওয়া হয়েছে সার, কীটনাশক ও নগদ অর্থসহ নানা উপকরণ। সরকারের প্রণোদনা হিসাবে এই যে নাসিক যে N50 পেঁয়াজ দিয়েছেন, গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা করছি এবং আমাদের পাশাপাশি আমার কৃষক আছে, এই মাঠটা পুরো আমাদের এই গ্রীষ্মকালীন এই পেঁয়াজটা উৎপাদন হবে। বীজটা খুব ভালো, গতবার আমরা লাগিয়েছিলাম, খুব ভালো ফলন আছে। গতবার আমরা লাভজনক হয়েছি, এবার আশা করছি যে লাভজনক হবে। সঠিক রোপণ সহ বীজতলা ও জমি প্রস্তুতকরণে মাঠ পর্যায়ে দেখভাল করছে কৃষি বিভাগের মাঠ কর্মীরা। আমাদের বর্তমান যে বীজতলাগুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে আছে, কোনো নষ্ট হয়নি। আর সেই বীজতলা থেকে আশা করছি যে বীজতলা যে পরিমাণে আছে তার সেই পরিমাণ হিসাব করে মেহেরপুরের চাহিদা মিটে এবং মেহেরপুরের বাইরের জেলাগুলো চাহিদা পূরণ করার কিছুটা সক্ষম হবে। জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলা বন্যামুক্ত এলাকা হওয়ায় এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ অন্যান্য ফসল আবাদ ভালো হয়। এবছর আমরা প্রণোদনার আওতায় প্রথম কোয়ার্টারে ৩৪০০ বিঘা আমরা প্রণোদনা পেঁয়াজ পেয়েছি। সেটা আমাদের ইতিমধ্যেই চাষিদের বিতরণ সম্পন্ন হয়েছে এবং আমাদের এখন বীজতলা মাঠে লাগানো শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের চাহিদা বাড়ায় আরও ১০,০০০ চাষিকে পেঁয়াজ বীজ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম মোস্তফা, চ্যানেল আই, মেহেরপুর। এবারে প্রকৃতি সংবাদ। সনাতন সাশ্রয়ী নৌযান তালগাছের কোন্দা বা তালগাছের ডোঙা। বর্ষা মৌসুম এলেই কোন্দা তৈরিতে ব্যস্ত সময় পার করেন কারিগররা। বংশ পরম্পরায় পেশাটি ধরে রেখেছেন অনেকেই। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। মুর্শিদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই অথই জলরাশিতে পরিপূর্ণ হয়ে ওঠে চাঁদপুরের নদী, খাল, বিল সহ নিম্নাঞ্চল। এ সময় মাছ ধরা কিংবা মানুষের চলাচলের অন্যতম বাহন তালগাছের কোন্দা। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশেই কোন্দা তৈরিতে ব্যস্ত কারিগররা। প্রতিটি কোন্দা তৈরিতে সময় লাগে সর্বোচ্চ 2 দিন। এই কোন্দা দিয়ে
বেশিরভাগ স্কুলেতে মাছের খাবার পারাপার করে এখন 7,000 বেচা যায়, 6,000, 7,500, আবার 4,000, 8,000। এসব কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। আজিগঞ্জ যায়, তারপর রাজারগাঁও যায়, মেনাপুর যায়, তারপর দূরে দূরে যায়, চাঁদপুর যায়। বর্ষার সিজনে যখন মানুষ কষ্ট পায়, যাতায়াতে কষ্ট, বাড়ি থেকে আসা কষ্ট করে, তখন এগুলা তারা এবার ব্যবহার করতে পারে। বিপদের সময় কাজে লাগে, বিপদের সময় এর দ্বারা উপকৃত হয়। তবে প্রযুক্তির উন্নয়নে কমেছে সহজ এই জলযানের ব্যবহার। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত হস্তশিল্পটি ধরে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।